আচ্ছা তাহলে শুরু করি। দেখেন সবাই, এমএস ওয়ার্ডে প্রথমে আসলাম। আমি আজকে ক্লাস নেব হচ্ছে ইনসার্ট সম্পর্কে, হোম ট্যাব সম্পর্কে একটা ক্লাস নেওয়া হয়েছে। আপনারা মোটামুটি সবাই দেখছেন হোম ট্যাব সম্পর্কে। আজকে দেখাবো ইনসার্টের A to Z, এখান থেকে ধরবো একদম শেষ করে দেবো যদি সময় হয়। এখন আপনারা হয়তো বা একদিনে ক্লাসটা আপনারা দেখতেও পারবেন না, এত বড় হবে। আজকে শুধু দেখেন, প্রয়োজনে আপনারা আবার আলাদা আলাদাভাবে বুঝাই দেবো, এতটুক আবার পরের দিন এতটুক, পরের দিন এতটুক, ঠিক আছে? আচ্ছা, প্রথম থেকে শুরু করি। প্রথমে আছে কভার পেজ। কভার পেজটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। বইয়ের যে অপরের কভার পেজটা থাকে না, বইয়ের বুক কভার পেজ, সেই বুক কভার পেজ এখানে বলা হয়েছে। আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিন্তু বুক কভার পেজ তৈরি করি। এটা তো অনেক সময় লাগে বা অনেক গ্রাফিক্স ডিজাইন তাদেরকে প্রয়োজন হয়, কিন্তু আপনারা তো গ্রাফিক্স ডিজাইন কাজ পারেন না। তাহলে আপনাদের জন্য কি, আপনাদের জন্য এখানে এমএস ওয়ার্ড অটো কিছু রাখিয়ে দিছে বুক কভার পেজ, আপনারা এগুলো ইউজ করতে পারেন। তাহলে আমি এখানে অ্যারো পেজ করলাম, এখান থেকে আমি কিছু কিছু বুক কভার পেজ দেখাই। আচ্ছা, আমি এই পেজটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপনি এটা হলো একটা কভার পেজ, উপরের যে কভার পেজ আছে না বুক মানে বইয়ের, সেই উপরের কভার পেজ। আপনারা যখন এমএস ওয়ার্ডে বই তৈরি করবেন, একটা লিখলেন, প্রায় 10 পেজের বা 20 পেজের বই তৈরি করলেন, তখন এই কভার পেজের প্রয়োজন হবে। অবশ্যই এখান থেকে আপনারা ইচ্ছা মতো একটা কভার পেজ দিয়ে নিতে পারেন। এখানে অনেক কভার পেজ আছে, যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন। দেওয়ার পর আচ্ছা, এখন বইতে উপরে নাম লেখা থাকে তাই না? আপনারা চাইলে এখান থেকে, এই যে এটা কিন্তু ডকুমেন্ট টাইটেল, এখান থেকে আপনি নাম দিতে পারেন। এইভাবে আপনারা নাম দিতে পারেন। বই লেখছে কি তার নামটা এখানে দিলেন। তারপরে আপনি বই সম্পর্কে ডিটেলস, ডিসক্রিপশন, বিস্তারিতটা এখানে দিলেন। দিয়ে এইভাবে একটা উপরে কি তৈরি হলো, একটা ডিজাইন তৈরি হলো, মানে অটোমেটিক আমরা ডিজাইনটা করতে পারলাম, তাই না? আচ্ছা, এটা হলো কি গেল, বুক, হ্যাঁ, কভার পেজের ডিজাইন যেটা আর কি। আচ্ছা, তাহলে পরবর্তী এটা দেখাচ্ছি। পরবর্তীতে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ কি? আচ্ছা, আমি এখানে আমি টেক্সট নিয়ে আসি, একটা ডেমো টেক্সট নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমি মনে করেন এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম। এখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমি নিচে একটা পেজ পাবো। এখন মনে করেন আমার হলো দেখা যায় কি, ওখান থেকে নিচে যদি আমি এখানে এই প্রথম পেজটা হলো 1 নম্বর পেজ না, এখন নিচের পেজে আসতে গেলে কিন্তু আমাকে এখান থেকে ইন্টার দিয়ে নিয়ে আসতে হবে, ইন্টার প্রেস করে আসতে হবে, তাই না? আমি আর এই পেজে লিখবো না কিছু, এই পেজে আর কোনো টেক্সট লিখবো না, কিন্তু আমি নিচের পেজে লিখবো, 2 নম্বর পেজে লিখবো, এরকম থাকে না? তাহলে আমাকে অবশ্যই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নিচে আর একটা পেজ হবে। হয়েছে কি দেখেন দেখি, হ্যাঁ, নিচে একটা পেজ হবে। আবার যেটা ক্লিক করি নিচে আবার আরো একটা পেজ হবে। তাহলে দেখেন মোট 3টা পেজ হয়ে গেছে। কিন্তু যে কটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো নিচে একটা অটোমেটিক পেজ ক্রিয়েট হবে। আচ্ছা, তারপর এখানে লিখছে হলো পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি? পেজ ব্রেক হচ্ছে, মনে করেন আমি এখান থেকে প্যারাগ্রাফ লিখছি, লেখার পরে আমি এখান থেকে একটা স্পেস দেবো, একটা ব্রেক দেবো। এখানে এই 50 এই এস পর্যন্ত নিচে আর লেখা থাকবে না। আচ্ছা, পেজ ব্রেক একটা ক্লিক করলাম, এখানে ধরে দেখেন এখান পর্যন্ত লেখাটা আলাদা হয়, নিচের অংশটা নিচের পেজে গেছে। বুঝতে পারছেন পেজ ব্রেক কি? তাহলে কভার পেজ হলো বইয়ের যে উপরের যে একটা কভার, সেই পেজ তৈরি করা যায়। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আমরা নিচে একটা পেজ ক্রিয়েট করব, এবং পেজ ব্রেক হচ্ছে প্যারাগ্রাফের মাঝে, টেক্সটের মাঝে একটা ক্লিক করলে ওইখান থেকে ব্রেক হয়ে যায়, লেখাটা ব্রেক হয়, নিচের পেজে বাকি অংশটা চলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটার কাজ শেষ। এখন যা হলো টেবিল। টেবিল কি? টেবিল সম্পর্কে আপনাদের মোটামুটি অনেক ভালোভাবে ক্লাস নেওয়া হয়েছে, আপনারা টেবিল সম্পর্কে জানেন। তারপরে আমি সংক্ষিপ্তভাবে কিছু দেখাই। আচ্ছা, টেবিল হচ্ছে ছক। আপনারা যখন টেবিল তৈরি করবেন, কয়টা রো আর কয়টা হচ্ছে আপনি কলাম তৈরি করবেন, এখান থেকে আপনারা নির্দিষ্টভাবে নিতে পারেন যে কোনো কলাম। আমি যদি এই পাশে 5টা কলাম নেই, এই পাশে যদি 3টে নেই, তাহলে আমি এইভাবে সিলেক্ট করে নিতে পারি। নেওয়ার পর আমি এখানে যদি আমি কিছু টেক্সট লিখি, প্রথমে সিরিয়াল নং, SL নং, তারপরে নেম, তারপরে মনে করেন সাবজেক্টের নাম, বা এখানে আমি লিখি হচ্ছে ম্যাথ বাংলা। আচ্ছা, এখন আমার হচ্ছে সিরিয়াল নাম্বারের ঘরটা ছোট হয়, তাই না? আমি এটা ছোট করবো কিভাবে? এখানে ক্লিক করলে, এখানে নিয়ে গেলে, মাউসের কার্সারটা নিয়ে গেলে একটা লম্বা টান দেখা যায়, আমি এটা দিয়ে ছোট বড়ও করতে পারি। বুঝতে পারছেন? আর নামের ঘরটা বড়, আমি এটা বড়ও করতে পারি। এইভাবে ইনসার্টে আমরা টেবিল সাজাতে পারি। এগুলো আবার এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা Ctrl+E প্রেস করলে, অথবা হোম টেবিলের এখানে এসে অ্যালাইন মিডল করলে আমরা এটা একদম মাঝখানে যাবে। আচ্ছা, এখন আমি এখানে মনে করেন সিরিয়াল নাম্বার লিখলাম 1 আর 2, তারপর আমি এখানে নাম এগুলো লিখলাম। লেখার পরে মনে করেন আমি টেবিলটা নিলাম, কলাম আছে কয়টা? কলাম আছে 1টা 2টা 3টে 4টে 5টা, রো আছে কয়টা? 3টা। এখন আমার রোর আরও বেশি দরকার, তখন আমি কি করব বলেন দেখি? ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে নিচে আরও বাড়বে। বুঝতে পারছেন? যদি আপনি ক্লিক করে ধরে থাকেন ট্যাবে কিবোর্ডের, তাহলে অটোমেটিক বাড়তেই থাকবে যে কয়টার দরকার।
এটা হচ্ছে টেবিলের হলো কি বাড়ায়, রো বাড়ায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে এই রোগুলো ডিলিট করে কিভাবে, কলাম ডিলিট করে কিভাবে, ডিলিট করার জন্য মাউস দিয়ে যে সেলটা আপনি ডিলিট করবেন এই সেলটা আপনি সিলেক্ট করে ধরবেন। যদি দুইটা সেল হয় বা তিনটা সেল হয়, ধরে ব্যাক স্পেস চাপ দেবেন, কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিবেন, দেওয়ার পরে জাস্ট তাহলে অটোমেটিক ওই সেলগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে হলো টেক্সট কীভাবে ডিলিট করে। মনে করেন আপনার এখানে 3 4 5 6, তারপর আপনি এখানে টেক্সট লিখলেন কিছু, একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে ক্লাসটা দেখলে মোটামুটি একদম ইনসার্ট সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এখন টেবিলের মধ্যে আমি একবারে এই 3টা সেল একদম ডিলিট করে দেবো, টেক্সটগুলো ডিলিট করে দেবো, কিন্তু আমার টেবিলটা ঠিকই থেকে যাবে। তাহলে সেজন্য কী করতে হবে বলেন দেখি, কেউ তো জানে না মনে হয়। কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে। তাহলে আমি দুইটা জিনিস শিখালাম, ব্যাক স্পেস কখন চাপতে হবে, যখন একদম সেল সহ ডিলিট করা, সেল টেক্সট সব ডিলিট করবো আমি, এই যে 5 আর 6 নাম্বার ঘর ডিলিট করবো, তাহলে ব্যাক স্পেস। আর যখন আমি শুধু টেক্সটগুলো ডিলিট করবো, কিবোর্ডে ডিলিট প্রেস করবো, তাহলে ডিলিট হবে, বুঝতে পারছেন? আর যখন আমি এগুলো ঘর বাড়াবো, তখন লাস্ট ঘরে এসে মাউসের কার্সারটা ধরে ট্যাপ প্রেস করলে অটোমেটিক বাড়বে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আমি হচ্ছে কলাম বাড়াবো, তখন কি করব, কলাম আমি আরেকটা বাড়াবো। আমি টেক্সট লিখছি অলরেডি, আমি সব কিছু সাজাইছি, এখন আমি কলাম বাড়াবো, কি করব এখন আমি অবশ্যই আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল থেকে ড্র টেবিলে ক্লিক করলে অটোমেটিক এখানে আমি এভাবে বাড়াতে পারি, যে কটা আরও দরকার আমি এখান থেকে বাড়াতে পারি, এগুলো আবার কম বেশি করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে এটা কেটে যাবে, ড্র টেবিল, এখান থেকে আমি কম বেশি করতে পারি, বুঝতে পারছেন? এগুলো এইভাবে কম বেশি করতে পারি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখাই, এখন এটা হচ্ছে সবগুলো আমি কলাম এক সমান করব। এখানে এই যে এই ঘর যতগুলো ঘর আছে সবগুলো ঘর যদি আমি সমান করি, জাস্ট এই যে দুইটা জিনিস দেখাই, আমি হলো পুরোটা এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করলেও অটো অলরেডি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ধরার পর জাস্ট আমি মাউসের ডান পাশে ক্লিক করার পর এখানে ডিস্ট্রিবিউটেড কলাম ইভেনলি করলে আমি সবগুলো ঘর কলাম একদম সমান হয়ে যাবে। এই দেখেন হয়েছে সবগুলো। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখাই, মনে করেন আমি এই ঘরটা উঠাই দেব, অথবা শুধু এই যে এই টেবিলের এই ঘরটা উঠাই দেব, বা এই কলামটা উঠাই দেবো, তাহলে কীভাবে উঠাই দেবো, আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল থেকে ড্র টেবিল, জাস্ট এখানে একটা আমি ক্লিক করব, ক্লিক করার পর ইরেজার নামে একটা অপশন আসবে, ইরেজার দিয়ে আমরা যে কোনো কলাম বা যে কোনো ঘর উঠাই দিতে পারি। আমি যদি এইটুকু উঠাই দেই, এখানে উঠে গেল, আবার এই পাশে সেটা উঠাই দেয়, এই পাশে উঠে যাবে, যে ঘর বা যে সেলের দরকার নাই আমরা এইভাবে ইরেজার দিয়ে উঠে দিতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি টেবিল সম্পর্কে ধারণা পাওয়া গেল। আচ্ছা, টেবিলটা আমরা আরও একভাবে নিতে পারি, আজকে একবার ভিডিও সব কিছু দেখাই দেবো আমি A to Z। টেবিলটা আমরা এর আগে কীভাবে নিছি, এখান থেকে সিলেক্ট করে নিছি, তাই না? আচ্ছা, আমি এভাবে সিলেক্ট করবো না, আমার একদম মনে করেন এখানে এই পাশে কয়টা আছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই পাশে 10টা আছে। এখন আমি চাচ্ছি এই পাশে 10টা নেবো, এই পাশে 13টা নেবো, তাহলে আমাকে এইভাবে পুরোটাই সিলেক্ট করার লাগবে, আবার ট্যাপ প্রেস করার লাগবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি একবার আমি অটোমেটিক নেব, তাহলে ইনসার্টে ড্র টেবিল ক্লিক করবো, দেন এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করবো, করার পর আমার কয়টা কলাম আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি অটোমেটিক। আমার ধরেন হচ্ছে এই পাশে কলামের দরকার 5টা, রোদ দরকার হলো 15টা, তাহলে আমি জাস্ট 15 লিখে জাস্ট এখানে ইন্টারপ্রেস করলে অটোমেটিক 15টা আসছে রো, আর হলো কলাম 5টাই আছে, বুঝতে পারছেন? নেওয়ার পদ্ধতি তাহলে হলো দুইটা, একটা আরেকবার দেখাবো। আচ্ছা, মনে করেন হচ্ছে হলো আমি এর আগে নিছি ইনসার্টে টেবিলে প্রেস করে টেবিলে ক্লিক করার পরে কীভাবে নিছি, সিলেক্ট করে নিছি, যে কয়টা এই পাশে দরকার এই পাশে যে কয়টা দরকার নিছি, নেওয়ার পরে আমি হচ্ছে কাস্টমাইজ করছি ড্র টেবিল দিয়ে, তাই না? যদি নিচের দিকে রো বাড়াইছি তাহলে ট্যাপ প্রেস করছি, আর এই পাশে যদি বাড়াইছি বা মানে ঘর বাড়ানোর দরকার তখন আমি ড্র টেবিল নিছি। মনে করেন আপনার এখানে 10টার বেশি নাই, আপনি 10টার বেশি নিতে পারবেন না, এই পাশে 10টা এই পাশে 10টার বেশি নিতে পারবেন না, কিন্তু আপনার শখের দরকার হচ্ছে একদম 20টা, 200-300 দরকার, বা ধরেন 20টার দরকার বা 25টার দরকার, তখন আপনি কীভাবে নেবেন? এটা দিয়েও নেওয়া যায়, এটা দিয়েও করা যাবে, না করা যাবে এমনটা না। এখানে এসে আপনি ট্যাপ প্রেস করলেন, কিন্তু আমি চাচ্ছি একবারে অটোমেটিক করার। মনে করেন আমি এখানে 20 জনের নামের সংখ্যা তালিকা করবো একটা, তখন আমি কি করব, জাস্ট এখান থেকে ড্র টেবিল ইনসার্ট টেবিল এখানে 20 লিখবো, আর এই পাশে মনে করেন সংখ্যার ঘরের দরকার হচ্ছে হলো 6টা, তাহলে 6টা ক্লিক করবো, দিয়ে ওকে ক্লিক করবো, তাহলে এই পাশে অটোমেটিক 20টা আসছে, দেখেন এ পাশে 20টা এ পাশে 6টা, এই জানেন 1 2 3 4 5 6, বুঝতে পারছেন? সহজ কিন্তু এটাই বেশি, আর ওটাও অটোমেটিক সহজ, ওটাও করা যায়, যে কোনো যখন যেটা প্রয়োজন হয় তখন সেটি আমরা এখান থেকে করে নিতে পারি। তাহলে আপনারা টেবিল সম্পর্কে মোটামুটি ধারণা পাইলেন, তাই না? এখানে আর হচ্ছে তেমন কিছু নেই, এই এক্সেল স্প্রেডশিট
আর কুইক টেবিল, এই দুটার কাজ একই। আর আপনারা এই যে এটা আর এই দুটো দিয়ে করতে পারেন। আর ড্র টেবিলের কাজ তো বুঝাই দিলাম, তাই না? আচ্ছা, টেবিলের কাজ এটা শিখলে মোটামুটি আপনারা সব কিছু পারবেন। আচ্ছা, তারপরে আছে হলো পিকচার। পিকচার কি? পিকচার হচ্ছে আপনার পেজের পিকচার কীভাবে নিয়ে আসবেন। পিকচার নিয়ে আসার অনেকগুলো পদ্ধতি আছে। এর আগের ক্লাস আমি মোটামুটি দেখাই দিচ্ছি, আপনার তারপরেও আমি দেখাই দিই। পিকচার এখানে 2-3 ভাবে নিয়ে আসা যায়। এখানে হচ্ছে দিস পিসি। দিস পিসি বলতে আমার কম্পিউটারে যে ছবিগুলো আছে সেগুলো আমি নিয়ে আসতে পারবো এখান থেকে। দিস পিসিতে ক্লিক করলে আমার এইখানে যে ছবিগুলো আছে, আমার কম্পিউটারে সেভ করা যে ছবিগুলো আছে, আমি এগুলো আনতে পারবো। জাস্ট ইনসাইডে ক্লিক করলাম, এই যে অটোমেটিক ছবিটা আসলো, তাই না? আচ্ছা, এটা গেল হলো দিস পিসির কাজ। দিস পিসি দিয়ে আনা যায় এভাবে। আবার ইনসাইডে ক্লিক করলাম, এখানে আরোতে প্রেস করলে স্টক ইমেজ, আমার এইখানে এমএস ওয়ার্ডে যে স্টক ইমেজগুলো আছে আমি এখানে দেখতে পারবো। এখানে স্টকে যে ইমেজগুলো আছে, স্লো হয়েছে অনেক, এই যে স্টকে ইমেজগুলো আছে আমি এই ইমেজগুলো আনতে পারবো। আর তারপরে আছে হচ্ছে হলো আমার অনলাইন ইমেজ, দেখেন অনলাইন পিকচার। আমি এখানে অনলাইনে প্রেস করলে, অনলাইনে ক্লিক করলে এখানে আমি সার্চ করতে পারি। অনলাইনে সার্চ করলে মনে করেন আমার এখানে ম্যান পিক, আমি যদি সার্চ করি সরাসরি অনলাইনে নিয়ে যাবে। এটা কিন্তু পিকচার এখানে আমার এমএস ওয়ার্ডে নেই। এগুলো কই থেকে আসছে? যদি আমার কম্পিউটারে নেট থাকে, ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে, তাহলে এগুলো আসবে, তাছাড়া আসবে না। কিন্তু এগুলো আমার অনলাইন থেকে আসলো, এগুলো বুঝতে পারছেন? এখান থেকেও নিয়ে আসা যায়। ডাউনলোড হচ্ছে, একদম ডাউনলোড হয়ে আসলো, বুঝতে পারছেন? যখন যেটা দরকার আমাদের তখন সেটাই করতে হবে। আচ্ছা, এটাও ডিলিট করে দিলাম। তারপরে কি কাজ আছে? তারপরে কাজ হচ্ছে হলো শেপ। শেপ কি? শেপের কাজ হচ্ছে আমরা যত ধরনের ডিজাইন করি, অল এভরিথিং ডিজাইন, মানে এমএস ওয়ার্ডে যত ধরনের ডিজাইন হয়, ডিজাইন করতে গেলে অবশ্যই প্রথমে আপনাকে শেপ নিতে হবে। শেপ ছাড়া কখনো কোনো ডিজাইনই হবে না। সেটা সিবি ডিজাইন হোক, সেটা রশিদ বই ডিজাইন হোক, সেটা ধরেন আপনার হচ্ছে ক্যাশ মেমো ডিজাইন হোক, যত ডিজাইন আপনার এমএস ওয়ার্ডে যত ধরনের ডিজাইন করা যায়, সব ডিজাইনে কি করতে হবে? শেপ নিতে হবে। ওই জন্য শেপের কাজগুলো আপনারা ভালোভাবে দেখবেন। এখানে যত শেপ আছে প্রতিটা শেপেরই কাজ আছে। জ্যামিতিক জ্যামিতিক কাজ যেগুলো তৈরি করি না, কোণ, চতুর্ভুজ, ত্রিভুজ যেগুলো করি না আমরা, এখানে আমরা এখান থেকে এই শেপগুলো দিয়ে করতে পারি। এই যে এখানে এই যে আছে দেখেন, 3 কোণ, এই দেখেন এই কোণ, সমকোণ যা আছে, চতুর্ভুজ, গোল, ত্রিভুজ সবগুলো এখানে আছে, বুঝতে পারছেন? এই চাঁদা মাদা যা আছে, অল এভরিথিং আছে এখানে। তাহলে আপনারা এগুলো শেপগুলো দেখে নেবেন, এটা বুঝে দেওয়ার কিছু নাই। আপনার শেপগুলো যখন দেখবেন, একটা একটা করে দেখবেন, তাহলে যখন যেটা দরকার হয় আপনারা এখান থেকে ডিজাইনটা দেখলেই যেন আপনারা মাথায় অটোমেটিক কাজ করে যে আমার এই ডিজাইনটা, এই শেপটা এখানে আছে, বুঝতে পারছেন? তাহলে আপনারা শেপগুলো দেখে নেবেন, এটা বুঝে দেওয়ার কিছুই নাই। আচ্ছা, তারপরে কাজটা হচ্ছে হলো আইকন। এখানে আমাদের বিভিন্ন আইকন আছে, এটার প্রয়োজন নেই, এগুলো আমরা অনলাইন থেকেও নিয়ে আসতে পারি। এটাও একই সিস্টেম। এখানে যেগুলো অটোমেটিক আছে সেগুলো আপনারা নিতে পারেন, আর অনলাইনেও নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন। এখানে বিভিন্ন আইকন আছে, ইমেজের আইকন, এই যে কার্টুন, বিভিন্ন আইকন আছে আর কি অটোমেটিক যেগুলো আসে, স্টিকার, ইলাস্ট্রেশন, কার্টুন, পিপল, এগুলো আমাদের যদি প্রয়োজন হয়, যখন ডিজাইন করি আমরা, তখন এগুলো বিভিন্ন আইকনের প্রয়োজন হয়, এখান থেকে নিয়ে আসতে পারেন। অথবা অনলাইন থেকেও নিয়ে আসতে পারেন। অনলাইন থেকে রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড তৈরি করেও নিয়ে আসতে পারেন। আর এখানে যদি আপনাদের আইকন থাকে সেটা আপনারা নিতে পারেন। এই যে যেমন হচ্ছে হলো এখানে এই যে এটার পপুলার, এইটার আইকনের প্রয়োজন হয়, এখানে অনেক আইকনেরই আপনাদের প্রয়োজন হবে, এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে 3D মডেলস। 3D মডেল ডিভাইস স্টক থেকেও নিয়ে আসতে পারেন। ওই যে পিকচার যেমন, এগুলো আপনারা দিস ডিভাইসে থাকলো, আর যদি অনলাইনে থাকে তাহলে অনলাইন থেকে নিয়ে আসলেন। তারপরে স্মার্ট আর্ট, চার্ট, এই দুইটার কাজ হচ্ছে আপনার এক্সেলের সাথে সম্পর্কিত। যেমন চার্ট তৈরি করবেন, ডায়াগ্রাম তৈরি করবেন, ধরুন আপনি এক্সেলে একটা চার্ট তৈরি করলেন বা ডায়াগ্রাম তৈরি করলেন, ওইটার আপনার সাথে এই যে তখন আপনার স্মার্ট আর্টের প্রয়োজন হবে, বুঝতে পারছেন? এটার অবশ্যই এটা তোর কাজ, এখানেও কাজ হয় এখানে, তবে এটা হচ্ছে এক্সেলের সাথে এগুলো বেশি কাজ হয় আর কি। এখানে যখন আপনি এক্সেল করাবো তখন দেখতে পারবেন এটা, তাছাড়া এখানে তেমন একটা প্রয়োজন হয় না। অবশ্য চার্ট আছে, পাওয়ার পয়েন্টেও অবশ্য এটার কাজ হয়। পাওয়ার পয়েন্ট আর এক্সেলে বেশি হয় এটার। মনে করেন আপনি একটা 5 জন বা 10 জনের একটা তৈরি করলেন, শীট তৈরি করলেন, অথবা মনে করেন আপনি হচ্ছে একটা রান রেট, একটা খেলা হচ্ছে, আপনি রান তৈরি করলেন, রান রেটগুলো করলেন, কোন দলের কত রান, আপনি রান ওই প্রতিটা রানের একটা আপনি চার্ট তৈরি করবেন, মানে কোন প্লেয়ারের কত রান হইলো বা কোন দলটার কত রান হইলো, এখানে আপনি এগুলো চার্ট দিয়ে ওইভাবে ওই অনুপাত হারে আপনি কাজ করতে পারবেন। ওই জন্য এটা এক্সেলে ভালো বোঝানো যাবে, বুঝতে পারছেন? এই দুটো আমি এক্সেলের জন্য রেখে দিলাম। এক্সেলে আপনারা চার্ট সম্পর্কে ভালো বুঝবেন, স্মার্ট আর্ট সম্পর্কে ভালো বুঝবেন। এই স্মার্ট আর্টটা পাওয়ার পয়েন্টে ভালো বুঝবেন, আর চার্টটা বুঝবেন হচ্ছে এক্সেলে আসলে, বুঝতে পারছেন? তাছাড়া এই জায়গা মানে ওইভাবে মুখে বলে আর কি বোঝানো যাবে না, প্র্যাকটিক্যাল ছাড়া। তারপর অনলাইন ভিডিও, হ্যাঁ, আপনি যে কোনো অনলাইন থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন। এখানে সার্চ করলে আসবে এই যে
HTTPS দেওয়া আছে, এখানে অনলাইন থেকে নিয়ে আসতে পারবেন। তারপরে আছে হচ্ছে হলো লিঙ্ক, লিঙ্ক এস করবেন, লিঙ্ক যে কোনো লিঙ্ক দেখাবো। হলো লিঙ্ক কি, তাই না? লিঙ্ক হচ্ছে তুমি ধরো এখানে মনে করো আমার একটা নাম লিখলাম, এই লেখাটা আমি আমার নামে লিঙ্ক করে রাখবো। এই লেখার উপরে ক্লিক করলে মনে করো আমার হচ্ছে একটা পিকচার, আমি এই লিঙ্কে আমার একটা পিকচার অ্যাড করে রাখবো, বুঝতে পারছো? তাহলে আমি লিঙ্কটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আমার পিকচার যেটা আমি সিলেক্ট করবো এটা নিয়ে আসবো এখান থেকে। আমি এই যে এখানে ক্লিক করলাম, দেন আমার পিকচারটা কোথায় আছে, মনে করো আমার পিকচারটা ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করলাম, দেন এখান থেকে একটা পিকচার নিয়ে আসি। পিকচারই তো অভাব এই জায়গায়, কোনটা যে পিকচার কি নামে আছে আল্লাহ জানে। আচ্ছা মনে করো এই যে এইচ দিয়ে এটা একটা পিকচার, এখানে আমি জাস্ট আমি লিঙ্ক করে রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওই পিকচারটা ভেসে উঠবে। কি আছে এই পিকচারটায় দেখো, বুঝতে পারছো? আমি আমার কাজটাকে বুঝতে পারছো কি করছি বলো দেখি? হ্যাঁ, লিঙ্কে যাওয়ার পর আমি আমার পিকচারটা ওখান থেকে অ্যাড করে দিছি। আচ্ছা মনে করো এটা শুধু পিকচারই কিন্তু হবে না, যে কোনো ফাইল, MS ওয়ার্ডের ফাইল, PDF ফাইল, ডক ফাইল, যা ফাইল আছে যে কোনো ফাইল আমি এইভাবে লিঙ্ক করে রাখতে পারি। আমি এখানে ক্লিক করে আমি এখানে সিলেক্ট করলাম এই যে ডেমিটেক্স দিয়ে, এখান থেকে আমি লিঙ্কে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে আমি ফাইলে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর আমি যদি একটা এক্সেলের ফাইল নিয়ে আসি এটাও আমি রাখতে পারি, অথবা আমি একটা ওয়ার্ডের ফাইল সেটাও রাখতে পারি, ঠিক আছে? আমি যদি ফাইলটা রাখি জাস্ট কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, তাহলে আমার ওই ফাইলটা এখানে, এই দেখো এই ফাইলটা এখানে আছে, এই ফাইলটা সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি। তাহলে কি কাজ, লিঙ্কের কি কাজ, যে কোনো একটা মানে ডকুমেন্ট, এক কথা যে কোনো একটা ডকুমেন্ট লিঙ্ক করে রাখা যায়, বুঝতে পারছো? বুকমার্ক, এটার তেমন একটা কাজ নাই। ক্রস রেফারেন্স নিয়ে আসা যায়। তারপর এখানে হচ্ছে কমেন্ট, এখানে আচ্ছা কমেন্টটা বুঝা দেই একটু। আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম, এখান থেকে MS ওয়ার্ডে আসলাম, এটা কমেন্ট তৈরি করা যায়। মনে করেন আমি এই অংশটার কমেন্ট তৈরি করবো, এই যে এখান থেকে ড্যামিটেক্সটা একটা কমেন্ট আকারে রাখবো। জাস্ট এখানে ক্লিক করবো, এখানে কমেন্টটা সিলেক্ট হয়ে থাকবে, এই দেখেন এখানে ক্লিক করলে যে কমেন্টটা সিলেক্ট হচ্ছে, বুঝতে পারছেন? এটা অবশ্য এটা না করাই ভালো, প্রিন্ট দিতে গেলে সমস্যা হয়ে যায়, পেজ তখন ওলটপালট হয়ে যায়। ওই জন্য কমেন্টের কাজ কেমন একটা কেউ করে না। কমেন্টের কাজ করে কখন, যে কোনো একটা জায়গা আমি এই জায়গাটা কমেন্ট করে রাখবো, এই ফাইলটা আমি আরেকজনকে দেবো, তখন আপনি জাস্ট আমি এই জায়গাটা আমি আর হচ্ছে মানে কমেন্ট আকারে রাখতে পারি। আমি জাস্ট এখানে ক্লিক করে রাখলেন, এখানে ক্লিক করলেন, এই যে HTSIT এই জায়গায় কমেন্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা এটা হলো কমেন্টের কাজ। যখন আবার প্রিন্ট দিবেন, কমেন্ট করে রাখলে প্রিন্ট দিতে সমস্যা হয়ে যায়, তো কমেন্ট করে রাখে দেন, কমেন্টে ক্লিক করেন। এখন যদি পেজটা প্রিন্ট দেন ঝামেলা হয়ে যায়, এই পাশের পেজটার জন্য আলাদা একটা পেজ বের হয়ে যায়, বুঝতে পারছেন? ওই জন্য কমেন্টটা না করে রাখাই ভালো। যদি এই ফাইলটা আর অন্য কাউকে দেন তখন কমেন্ট করে রাখতে পারেন। আচ্ছা তারপরে কাজ হচ্ছে হলো হেডার আর ফোল্ডার কি। হেডার হচ্ছে হলো উপরের একটা হেডার থাকে, আপনি একটা ক্লিক করেন, কীরকম হেডারের ডিজাইন নেবেন আপনি। হেডারটা আগে কি বুঝে দেই, মনে করেন আপনি এখানে টেক্সট বক্স নিয়ে বুঝিয়ে দিই, তাহলে পর হেডার বুঝবেন। উপরে এখানে একটা টেক্সট বক্স থাকলো, আপনি উপরে একটা বইয়ের দেখবেন উপরে হচ্ছে এখানে বইয়ের নাম থাকে, বা এখানে পেজ নাম্বার থাকে, এখানে কিছু একটা থাকে না, এরকম থাকে না উপরে একদম, হ্যাঁ হেডলাইনের মধ্যে কিছু একটা থাকে না, বইয়ের যে কোনো বইয়ে দেখবেন, কিন্তু গাইড বইয়ে বা থাকে, ওই এরকম কাজে হেডার ব্যবহার হয়, বা এটা টাইটেল আকারে ব্যবহার হয়, ওইটা কখনো নড়াচড়া হয় না, প্রতিটা পেজে ওইটা থাকে যায়। আমি হেডারে ক্লিক করলাম, আপনি কোন ডিজাইনটা নেব, যদি একটা পেজে তিনটা কিছু লেখা প্রয়োজন পড়ে, তিনটা অপশনের প্রয়োজন পড়ে, তাহলে যে এটা তিনটে সিলেক্ট করলেন। যদি একটার প্রয়োজন পড়ে তাহলে যে একটা নিলেন। আবার এখানে নিচে অপশন আছে, কীরকম অপশন, কীরকম ডিজাইন প্রয়োজন আপনার। আমি মনে করেন হচ্ছে এই যে এটা দেখলাম যে আমার শুধু একটা প্রয়োজন, তাহলে আমি এখানে ক্লিক করলাম। এই যে এই পেজটা আপনার এরকম থাকতেছে, দেখা যাচ্ছে না, এটা প্রিন্ট দিলে কিন্তু এই লেখাগুলো সিলেক্ট হবে। আপনি এখানে টেক্সট লিখতে পারেন, মনে করেন এটা একটা বাংলা বই, বাংলা বুক, এইভাবে আপনারা হেডার করে রাখতে পারেন। আপনি প্রিন্ট দিলে এটাও বের হবে কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে হচ্ছে হলো এই যে এই বাংলা বুক, এটা দেখা যাচ্ছে না, এটা মনে হচ্ছে এটা মিশে গেছে, তাই না? কিন্তু যখন আপনি কোশ্চেন যখন লিখবেন তখন এইরকম হেডার করে রাখি। কোনটা রাখি? প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের যেমন এগুলো আপনার চেঞ্জ হয় না, কিন্তু প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে বিষয় শ্রেণী, তারপর মার্ক, পূর্ণমান, আমরা এগুলো হেডার করে রেখে দিই। তারপরে হচ্ছে হলো মনে করেন হচ্ছে আপনি এখন প্রিন্ট দিবেন, কন্ট্রোল P দিলাম, প্রিভিউ দেখা যায়, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? প্রিন্ট দিলে এটা ঠিকই একদম এটার কালারের মধ্যে বের হবে,
আচ্ছা এটা হচ্ছে গেল একটা মানে এক পাশে। আবার আপনি যদি এখানে তিনটে নেই, হেডারে ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট করলাম। এখন আপনি এখানে মনে করেন হচ্ছে বাংলা বুক, এখানে মনে করেন আপনি পেজ নাম্বার দিলেন, পেজ নাম্বার 1, তারপর এখানে কিছু লিখলেন, বুঝতে পারছেন, বা পরবর্তী পেজে কি আছে সেটা লিখলেন, লিখে আপনি ধরেন এখানে কাজ করলেন। এভাবেও হেডারের এগুলো কাজ, বুঝতে পারছেন। আর একটা হচ্ছে প্রশ্ন যখন তৈরি করবেন তখন হেডারের প্রয়োজন পড়ে, ওই যে আপনার যেটা না মানে নাম, পজিশনের নাম যেটা চেঞ্জ করার দরকার পড়ে না, ওইটা আপনারা এখানে লিখে হেডার করে রাখতে পারেন। প্রিন্ট দিলে এটা আপনাদের এটা অবশ্যই সুন্দরভাবে একদম এটার মধ্যে কালার বের হবে, বুঝতে পারছেন। আর হলো ফোল্ডার কি, এটা হচ্ছে ফোল্ডার একই জিনিস, এটা হলো উপরে, এটা হলো নিচে। ফোল্ডারে ক্লিক করলেন আপনি, এটা সেম অবস্থা, এখানে আপনি নিচে দিলেন, এখানে আপনি বইয়ের নাম, এখানে পেজ নাম্বার অনেকে নিচে থাকে না, অনেক বইয়ের গাইড বইয়ে পেজ নাম্বার নিচে থাকে না, এটা আপনি নিচে পেজ নাম্বার দিলেন। এটাই হলো হেডার আর ফোল্ডারের কাজ। আচ্ছা তারপরের কাজ হচ্ছে হলো হয়ে গেল ইনসার্ট। আচ্ছা দেন এখানে হচ্ছে হলো পেজ নাম্বার, এটা হচ্ছে অটো পেজ নাম্বার তৈরি করা যায়। আপনি একটা বই তৈরি করতেছেন, পেজ নাম্বার দিতে পারেন এখান থেকে। টপে দিবেন না বাটমে দিবেন না কীরকম কোন জায়গায় দিবেন, এই কোনায় দিবেন না মাঝখানে দিবেন না মানে বাম পাশে দিবেন না মাঝখানে দিবেন না ডান পাশে দিবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। বাটমে দিবেন না পেজের হচ্ছে মাঝদিনে দিবেন, কোন জায়গাতে আপনি পেজ নাম্বারটা দিতে যাচ্ছেন, পেজ নাম্বারটা কই দিবেন। আমি টপেই দিয়ে দেখাই, একটাতে দিয়ে দেখাই, হ্যাঁ টপেই দেবো আমি। মনে করেন টপের এই ডান বাম পাশে দেবো না মাঝখানে দেবো, আমি মাঝখানে দেবো। তাহলে এই যে 1 লিখলেন এখানে 1, পরবর্তীতে আসে 2, ইন্টারে আসে টেক্সট লিখতে লিখতে নিচে আসলেন, টেক্সট লিখতে লিখলে নিচে আসলেন, অটোমেটিক 2 হয়ে যাবে। আর এখানে কন্ট্রোল পি দিলে এটাও যেমন মিশে যাচ্ছে, এটা কিন্তু মিশে গেছে না, এটা কন্ট্রোল যখন পি দিবেন, প্রিভিয়াস দিবেন, তখন এই যে এটা প্রিন্ট যখন দিবেন তখন এটা দেখতে পারবেন, বুঝতে পারছেন। এটা তাহলে হচ্ছে হলো কি গেল পেজ নাম্বার। এখান থেকে ইনসার্টে ক্লিক করলেন, পেজ নাম্বারও অটো পেজ নাম্বারও দেওয়া যায়, ফরম্যাট পেজ নাম্বার। এখান থেকে আপনি এই যে স্টার্ট পেজ, আমি 1-এ ক্লিক করলাম, কই গেল 1 কই গেল, ও তার আগে তো আমাকে সেট করে নিতে হবে। এখানে একটা অপশন আছে পেজ নাম্বার, আমি টপে পেজ নাম্বার দিলাম, মনে করেন এইখানে দিলাম 1 নাম্বার। আচ্ছা এখন হচ্ছে হলো পেজ নাম্বার, আবার ক্লিক করলাম, এখান থেকে ফরম্যাট পেজ নাম্বার, এখানে হচ্ছে 1 লিখলাম, 1 থেকে 10 লিখবো না, একবারে দেখি হয় না। পেজ নাম্বার আমি এখানে 2 দিই, দেখি এই যে 2 হয়েছে, বুঝতে পারছেন অটোমেটিক। তারপরে এখন আপনি টু হয়েছে 1 হয়েছে, দেখি পরবর্তীতে যাই, এই যে 2 হয়েছে, এই যে দেখেন। এখন কি শব্দ বন্ধ করেন, একটু পরে চালু করেন, দেখেন। তাহলে পেজ নাম্বারটা হচ্ছে আমার হলো অটোমেটিক, বন্ধ করে দাও, একবার পাওয়ার বাটন বন্ধ করে দাও। দেখেন পেজ নাম্বারটা হচ্ছে, আমি যদি পেজ নাম্বার দিয়ে সেট করে রাখি, ইনসার্টে গেলাম, পেজ নাম্বারে একটা আমি টপে দেবো না কোন জায়গায় দেবো, এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট ফরম্যাট পেজ নাম্বার দিয়ে আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। দেন এখান থেকে এই যে দেখেন ফরম্যাট পেজে গেলেন, 1 2 3 মানে অটোমেটিক 1 2 3 থেকে অটোমেটিক আসবে সিরিয়াল নাম্বার 1, দেখেন তারপরে 2, তারপরে আপনি লিখতেই থাকেন, দেখেন অটোমেটিক 3 নাম্বার আসবে, দেখেন 3, বুঝতে পারছেন। এটা পেজ নাম্বারের কি কাজ, যে কোনো বই বা কিছু তৈরি করলে অটোমেটিক যে পেজ নাম্বারটা আপনাদের অটোমেটিক দেখা যাবে, এই হলো পেজ নাম্বারের কাজ, পেজের কাজ। আচ্ছা তারপরে কি আছে টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি, আপনি হচ্ছে হলো যে কোনো একটা ডিজাইন করতেছেন বা একটা যে কোনো শেপের ডিজাইন করতেছেন, মনে করেন হচ্ছে আমি একটা শেপ নিলাম এখান থেকে। আচ্ছা এখন আপনি এই জায়গায় লিখতে পারবেন না, কিন্তু আপনাকে লিখতে হবে, তাই না, শেপের উপরে লিখতে পারেন ডিজাইন করতে গেলে, তখন আপনার কি করতে হবে, অবশ্যই টেক্সট বক্স নিতে হবে। এখানে আপনি কিন্তু টেক্সট লিখতে পারতেছেন না, দেখেন টেক্সট ধরে আমি ক্লিক করতেছি, টেক্সট উঠতেছে না, ও উঠতেছে, আমি এই জায়গার টেক্সটটা লিখবো, আমি এই কোণাত লিখবো, এই যে এই কোণাত, তখন কি করবো আমি, এটা দেখি উপরে যায় নাকি, উপরে আর যায় না। আমি টেক্সটটা নেবো কোন জায়গায়, লিখবো এই জায়গায়, বা মনে করেন এখানে টেক্সট বক্স ধরলো, এইখানে আরেকটা আমি ডিজাইন নিলাম, মানে দাঁড়ান আরো ভালোভাবে বুঝে দিচ্ছি, এইখানে আমি একটা কালার দিলাম, এইখানে আমি টেক্সট লিখবো, এইখানে দেখেন আপনি কোনোভাবে টেক্সট লিখতে পারবেন না, লেখা তো যায়, কিন্তু আমি উপরে যদি লিখি তাহলে লিখবো কিভাবে, উপরে এই যে এই কোনায় লিখবো আমি, ওগুলো ওই যে ওই উইন্ডোজ 10-এ লেখা যাবে না, দেখেন আমি এই জায়গায় লিখবো, এটাতে আমি এই জায়গায় লিখবো, বা এই জায়গাটা লিখবো টেক্সট একটা ডিজাইন করতে গেলে, প্রয়োজন পড়ে না আমার যে মিডলে লেখা লাগবে এমনটা তো না। তাহলে এক কথা হচ্ছে টেক্সট বক্স হচ্ছে যে জায়গা দিয়ে আপনি লিখতে পারবেন না সেই জায়গা দিয়ে বা আপনি টেক্সট বক্স নেবেন, তাই দেন টেক্সট বক্স নিয়ে আমি ড্র টেক্সট বক্স নিয়ে আমি এই যে এই জায়গাটা যদি লিখতে চাই কিছু লিখলাম। এখন কথা হচ্ছে এটা কি হলো কিছু,
এখানে একটা এটা তো একটা ফিল কালার আর একটা আউটলাইন কালার ধরি আছে, এটা আমাকে অফ করে দিতে হবে। জাস্ট ফরম্যাটে ক্লিক করবেন, শেপ ফিল থেকে নো ফিল, আউটলাইনটা নো আউটলাইন করে দিবেন, দিয়ে আপনি এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আবার এই দেখেন এই টেক্সট বক্সটা আপনি যে কোনো জায়গায়, আপনি এই জায়গায় দিবেন বা পেজের যে কোনো জায়গায় আপনি এটা দিতে পারবেন। এখান থেকে আপনি কালার টালার চুজ করতে পারবেন, ইচ্ছা মতো কালার দিয়ে এর কাজ করতে পারবেন। এটা বিশেষ করে ডিজাইন যখন আপনারা করবেন, যে কোনো ডিজাইন, তখন প্রয়োজন পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হলো টেক্সট বক্সের কাজ বুঝলাম। কি করবো টেক্সট বক্স নিতে আরেকবার দেখাই। জাস্ট টেক্সট বক্সে ক্লিক করবেন, ড্র টেক্সট বক্স, যতটুকু প্রয়োজন লিখবেন, যতটুকু জায়গায় লিখবেন ওই জায়গাটা সিলেক্ট করে নেবেন, দেন টেক্সট লিখবেন। লেখার পরে জাস্ট এখান থেকে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেবেন। বুঝতে পারছেন? যেমন একটা সিবি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে, করছেন মনে হয়, বুক, এখান থেকে সিবি। আচ্ছা, এই জায়গায় এটাতে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। এই যে যেমন এটা তো আপনার এখানে কীভাবে টেক্সট বক্স দিয়ে এগুলো কীভাবে লিখবেন, এগুলো প্রতিটাই টেক্সট বক্সে লেখা। বুঝতে পারছেন? এই যে এগুলো প্রতিটাই টেক্সট বক্সে লেখা, প্রতিটা ডিজাইনে এগুলো টেক্সট বক্সে লেখা হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা টেক্সট বক্সের কাজ বুঝলাম, এখন দেখাবো তারপরে কী আছে সেটা দেখাই। এগুলো এইভাবে আমরা ডিলিট করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে ডিলিট। তার মধ্যে একটা জিনিস বাদ পড়ছে, আপনার কেউ বলে নাই, শেপের মধ্যে কিভাবে পিকচার নিয়ে আসা যায় সেটা কেউ বলে নাই। আচ্ছা, ওটাও আমি দেখাচ্ছি। তাহলে কুইক পাথ, এটা আর্ট আর কুইক পাথ হচ্ছে অটোটেক্স। অটোটেক্স এখান থেকে নিয়ে যায়, ডকুমেন্ট ক্যাটাগরি আছে, অ্যাবস্ট্রাক্ট, বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে, এটা তেমন প্রয়োজন নাই, তবে ওয়ার্ড আর্টের প্রয়োজন আছে। আমি যদি ওয়ার্ড আর্টে হলো বিভিন্ন স্টাইলিশ ফন্ট ডিজাইন পাওয়া যায়, আমি যেরকম মোটা অক্ষরে লিখতে চাই, অথবা এই যে এই শ্যাডো আকারে এই ডিজাইনে লিখতে চাই, এটা কিন্তু কোনো ফন্ট নাই এইরকম, তাহলে আমি এখানে অটোমেটিক পাচ্ছি। দেখেন একটা কিন্তু ব্লেন্ডিং অপশন, ফটোশপে যেমন ব্লেন্ডিং আছে না, দেখেন অটোশপ একটা ড্রপ শ্যাডো হয়ে আছে কিন্তু এই জায়গা, তাই না? তাই এই ডিজাইনগুলো আপনারা ওয়ার্ড আর্টে পাবেন। বুঝতে পারছেন? এগুলো আপনারা ওয়ার্ড আর্টে পাবেন। বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, ওয়ার্ড আর্ট দিয়ে আরও কাজ করা যায়, যেমন হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, ফরম্যাট, এখান থেকে যখন আপনারা যে কোনো টেক্সটকে বাঁকা করবেন, তখন অবশ্যই এরকম একটা ওয়ার্ড আর্ট নিয়ে এখান থেকে এই যে ট্রান্সফর্মে যাওয়ার পরে যে এরকম বাঁকা যখন করবেন, তখন এগুলো আপনারা ওয়ার্ড আর্ট করে নেবেন, টেক্সট বক্স নেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? যখন এরকম ফন্ট বাঁকা করবেন ট্রান্সফরমেশন, অবশ্যই ওয়ার্ড আর্ট থেকে একটা টেক্সট এরকম করে নেবেন। টেক্সট বক্স আর ওয়ার্ড আর্টের কাজ প্রায় সেম, কিন্তু ওয়ার্ড আর্টে কিছু ফন্ট ডিজাইন আকারে পাওয়া যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। আচ্ছা, আরেকটা কাজ এখন এগুলো আমি দেখাবো, এগুলো দেখানোর আগে আচ্ছা এই পর্যন্ত আগে দেখাই। ইকুয়েশনটার মধ্যে অনেক কাজ, সিম্বলের মধ্যে অনেক কাজ, তার মধ্যে এখানে হচ্ছে হলো সিগনেচার লাইন, ডাটা টাইম, ডেট অ্যান্ড টাইম, এগুলো বিভিন্ন ফাংশন। আর এখানে অবজেক্টের মধ্যে যে কাজগুলো, এগুলো হচ্ছে যখন ত্রিভুজ বা শেপ ডিজাইন করবেন, মনে করেন হচ্ছে এখান থেকে আমি বিভিন্ন শেপ নিলাম, এগুলো গ্রুপ করব, এই যে এই দুটো গ্রুপ করব, তখন এই যে অবজেক্টের প্রয়োজন পড়ে, এই যে অবজেক্টে এসে বিভিন্ন এই যে দুটো মিলে ধরে গ্রুপ, এগুলো হচ্ছে আপনার অবজেক্টের মধ্যে এই ফাংশনগুলো আছে। বুঝতে পারছেন? আর যেটা আমি দেখাচ্ছিলাম মিনসারে যেটা বাদ পড়ছে, সেটা হচ্ছে শেপের মধ্যে ছবি কীভাবে নেয়, এটা তো আপনারা শিখছেন মনে হয় নাকি? ও আচ্ছা, যাই হোক, শেপের মধ্যে পিকচার নেওয়ার জন্য আমি যে কোনো শেপ আমরা এখান থেকে নিতে পারি। দেন শেপ ফিল থেকে পিকচার থেকে ফরমে ফাইল, এখান থেকে জাস্ট ইনসার্টে ক্লিক করলেই এখান থেকে আমরা পিকচার নিতে পারি। আচ্ছা, পিকচারের এটা একটা আউটলাইন থাকে, এটাকে বলা হয় শেপ আউটলাইন। এটার আমরা কালার চেঞ্জ করে দিতে পারি এবং মোটা চিকনও করতে পারি। শেপ আউটলাইনের মধ্যে হচ্ছে হলো আমি যদি এটা কালারটা চেঞ্জ করে দিই, এই যে কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি, এবং এই কালারটা যে মোটা চিকনও করে দিতে চাই, এখান থেকে চিকন যেমন মোটা করে দিতে চান এরকম মোটাও করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে ভাই এটা তো হচ্ছে আপনার ফটোশপ না, এখানে আপনার যে স্টাইলটা দিছে এমএস ওয়ার্ড আপনার সেটাই পারবেন, এর বাইরে তো আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি ফটোশপ হয় তাহলে আপনি নিজের মতো করে আপনি স্টাইল করতে পারবেন। আপনার হচ্ছে এটা হলো সীমাবদ্ধ, এমএস ওয়ার্ড হচ্ছে সীমাবদ্ধ, যে ডিজাইন দিছে, যেমন কভার পেজের মধ্যে যে ডিজাইনটা দিছে আপনি এটাই করতে পারবেন, অথবা আপনি শেপ দিয়ে আলাদা ডিজাইন করতে পারবেন, কিন্তু শেপ তৈরি করা যায় হচ্ছে ফটোশপে, আর এখানে যে শেপটা দিছে এটাই। বুঝতে পারছেন? এটা তো আর ফটোশপ না, এটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ড। তারপরে তো বহু অসংখ্য ডিজাইন দিছে, এগুলোর মধ্যে আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আরও বিভিন্ন এই যে এরকম ডিজাইনও করতে পারেন, এই দেখেন বিভিন্ন শ্যাডো ম্যাডো দিতে পারেন, এখান থেকে ড্যাশ দিতে পারেন, এই দেখেন এগুলো ডিজাইন। এখানে উইথ
তারপর এটা কি, এটা স্কেচেস আর হচ্ছে ড্যাশ। আপনারা এই কয়টার মধ্যে ডিজাইন দিতে পারেন। এই এখান থেকে চিকন মোটা করে দিলেন। আর তারপরে আছে হচ্ছে হলো আপনার স্কেচেস, যেখান থেকে আপনারা যেরকম শ্যাডো দিতে চাইলেন শ্যাডোর মতো আর কি এইরকম। আর পরেরটা আছে হচ্ছে ড্যাশ, আপনি যে ড্যাশের মতো দিতে চান, এই যে ড্যাশ, তাহলে ড্যাশ এইরকম এই তিনটের মধ্যে যে ডিজাইনগুলি দিতে চান ওই ডিজাইনই দিতে পারেন। আর একটা ডিজাইন করতে পারেন, সেটা হচ্ছে আপনি ইনসার্ট থেকে শেপ, কোন ডিজাইনের মধ্যে আপনি ছবিটা নিয়ে আসবেন বা পিকচার নিয়ে আসবেন সেই ডিজাইনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। আপনি যদি রাউন্ডের মধ্যে নেন, এই যে রাউন্ড, তাহলে আপনি এই রাউন্ড ডিজাইনের মধ্যে পিকচারটা নিলেন, বুঝতে পারছেন? এখানে আপনি আউটলাইনটা দিলেন। আচ্ছা, তারপর এখানে আরেকটা কাজ হচ্ছে হলো কালার। কালারটা সম্পর্কে একটু ধারণা দেই। জাস্ট আমি এখান থেকে একটা শেপ নিলাম, এটার নাম, ওই ভিতরের কালারটার নাম হচ্ছে ফিল কালার। কি কালার? ফিল কালার। আর বাইরের যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, বর্ডার কালার দেখা যাচ্ছে, এটাকে বলা হলো আউটলাইন, শেপ আউটলাইন। ভিতরেটা হচ্ছে শেপ ফিল, আর হলো বাইরেটা হলো শেপ আউটলাইন। শেপ ফিল হচ্ছে হলো শেপ ফিলের মধ্যে হলো মাঝখানে যে কালারটা দিবেন এটা হলো শেপ ফিল। এটা হচ্ছে আমি ইয়েলো কালার দিলাম, এটা হলো শেপ ফিলে দিলাম। আর আউটলাইনটা যদি আমি রেড কালার দিতে চাই, জাস্ট আউটলাইনে ক্লিক করলাম, রেড কালার দিতে চাইলাম, রেড কালার দিলাম। যখন আমাদের হচ্ছে শুধু ফিল কালারটা বন্ধ করব তখন আমি ফিল কালারে ক্লিক করে নো ফিল করব। আর যখন আউটলাইনটা আমি হলো অন্য কালার করতে চাবো দেবো। আবার যদি আমি হচ্ছে ফিল কালারটা একটা কালার দেই আর আউটলাইনটা বন্ধ করি তখন নো আউটলাইন করব। মানে যখন হলো বন্ধ করব কালার যেটা, সেটা হচ্ছে নো আউটলাইন বা নো ফিল। আর যেটা কালার দেবো সেটা হচ্ছে ওইখানে যা কালারটা দেবো, বুঝতে পারছেন? আর এখানে তো আমি দেখিয়ে দিলাম, আপনি আউটলাইন একটা দিতে চাইলে দিতে পারেন। এটার আবার মোটা চিকন ড্যাশ বিভিন্ন শ্যাডো ডিজাইন করা যায়। আর তারপর হচ্ছে ফিল কালারটার মধ্যে কিছু ডিজাইন করা যায়। ফিল কালারটার মধ্যে ডিজাইন হচ্ছে হলো এখান থেকে যে কালারগুলো দেওয়া আছে তো দেওয়া আছেই। আপনি যদি এই কালারগুলো পছন্দ না হয়, এখানে আপনি মোর কালারে চুজ করতে পারেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালারটা এখানে চুজ করে দিতে পারেন। যেমন এই কালারটা এখানে নাই, এই কালারটা এখানে নাই, আমি মোর কালার থেকে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? এখানে আপনি অনেক যত কালার আছে সব কালারই এখানে আছে, আপনি এখান থেকে নিয়ে এসে দিতে পারেন। এটা আবার RGB কালার, মানে যত কালার আছে কালারটা এখানে দিতে পারেন। কালারের আবার কোড আছে। ফটোশপে যারা গ্রাফিক্স ডিজাইনার তারা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন না। কালারের কোড থাকে। আপনাকে একটা কাজ করতে দিল, কাজটাতে প্রশ্ন থাকলো আমার হচ্ছে এই ডিজাইনে এই কালারের কোড দিছে, আপনাকে কালারটা ওখানে উল্লেখ করে দেয় নাই। একটা প্রশ্ন দিছে, প্রশ্নে কোনো ডিজাইন নাই, ডিজাইনে জাস্ট প্রশ্নে কালার লেখা আছে। তো আপনি কালারের কোড লেখা আছে, বলা আছে হচ্ছে হলো রেড কালারে দিবেন হচ্ছে 50, আপনি 50 দিলেন। বললো গ্রিন কালারে দিবেন আপনি হচ্ছে 47 দিলেন। ব্লু দিলেন হচ্ছে 10 দিলেন। এইভাবে কালার থাকলে কালার দিয়ে জাস্ট ওকে প্রেস করলেন, তাহলে দেন এই কালারটা আসলো। অথচ এই কালার কিন্তু এখানে কখনোই নেই, কোনোটাই কালারই নেই, এটা আছে। তাহলে এই কালারটা আমি কীভাবে নিয়ে আসলাম? কালার কোড ইউজ করে, বুঝতে পারছেন? যদি প্রশ্নে থাকে কালার কোড ইউজ করেন, কালার কোড ইউজ করে এই ডিজাইনটা করেন যে টাইটেলটা এই কালার দেন অথবা শেপ এই কালারটা দেন। কালারের কোড দিছে আর বলছে যে এই শেপটা এই কালার হবে, তাহলে অবশ্যই কালারের কোডটা দেখে আপনি জাস্ট শেপ ফিলে যাবেন, এখান থেকে মোর ফিল কালার, দেন এখান থেকে কালারের কোড লিখে আপনি দিলেন। এই যে এটা হচ্ছে কালার নাম্বার, এটা হচ্ছে কোড নাম্বার, কালারের কোড নাম্বার, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আছে হলো পিকচার তো আছে, আপনি পিকচার নিয়ে আসবেন। গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্ট কালার কি হবে সেটা বুঝাই। দুইয়ের অধিক কালার যেটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। ফিল কালার হচ্ছে যেটা একটাই কালার, এখানে কয়টা কালার? আউটলাইনটা মনে করেন আমি বন্ধ করে দিই, এটা কয়টা কালার? একটা। আমি আর একটা ডিপ কালার নেই এখানে, দুই সাদার মাথা, আমি এখানে রেড কালার মনে করেন নিলাম, এখানে একটা কালার না, তাহলে আমি হলো এখানে দুটো কালার ইউজ করবো, তিনটে কালার ইউজ করবো, চারটে কালার ইউজ করবো, পাঁচটা কালার ইউজ করবো। প্রতিটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। কি নাম? গ্রেডিয়েন্ট কালার। তাহলে আপনি যদি এখানে আমি দুটো কালার ইউজ করতে চাই, জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করবো, এখানে হচ্ছে অটোমেটিক যে কালারটা সিলেক্ট করবো ওই কালারের গ্রেডিয়েন্ট দেখায়। আর আমি মোর গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে এখানে কয়টা কোড আছে, এখানে আবার কম বেশি করা যায়। আমি যদি দুটো কালার শুধু নেই তাহলে এই যে এটা সিলেক্ট করে নো ক্যান্সেল, এটাও ক্যান্সেল। আমি এই পাশের কালার দেবো, এই পাশের কালার দেবো আমি ইয়েলো, এখানে ক্লিক করবো, ইয়েলো কই? এই যে ইয়েলো, এটা কি ইয়েলো হয়েছে। আর এই পাশে মনে করেন কালার দেবো হচ্ছে ব্লু, তাহলে এই যে ব্লু দিলাম, বুঝতে পারছেন? আমি এই কালারের মধ্যে 5টা কালার অ্যাপ্লাই করবো। তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো? জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবো, কটা হয়েছে? 5টা হয়েছে। এগুলো আবার কম বেশি করা যায়। 5টা হয়েছে না? 5টা কালার দেবো, এই যে বেশি হয়েছে একটা, ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি একটা দিলাম রেড, তারপর এটা দিলাম হচ্ছে হলো এই কালার, আর এটা দিলাম একটা অন্য কালার, কালো কালার।
তাহলে এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি, মানে কিসের মাধ্যমে? এমএস ওয়ার্ডের মাধ্যমে। পাওয়ার পয়েন্টের ডিজাইনে গ্রেডিয়েন্ট কালার আছে, অবশ্যই পাওয়ার পয়েন্টে যখন যাবেন এগুলো সম্পর্কে আরও ভালোভাবে ক্লাস নিতে পারবেন। যেহেতু এই ক্লাসটা আমি মানে একটু লং ক্লাস নিচ্ছি, এটাতে আপনার তাহলে গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে মোটামুটি বুঝলেন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হলো ইকুয়েশন। ইকুয়েশন নিতে তো গেলে আবার আধা ঘন্টা লাগবে। আচ্ছা, ইকুয়েশন আর হলে সিম্বল। সিম্বল হচ্ছে আপনার সিম্বলটা নেই, তারপরে ইকুয়েশনটা নেই, কারণ ইকুয়েশনটা বড়, এটা আপনারা একদিনে পারবেন না। এটা ভাঙ্গি ভাঙ্গি আরো বিস্তারিত আপনার কাজ করবেন। আমি তো তাড়াতাড়ি করতেছি, অলরেডি মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে, দেখি। যাই হোক, না তাও দেখাই, কারণ এই আমি চাচ্ছি এই ভিডিওটা ইউটিউবে দেবো, তো মানে এই ভিডিওর মধ্যে আমি চাচ্ছি একবারে ইনসার্টটার সম্পর্কে A to Z থাক। আচ্ছা, ইনসার্টটার মধ্যে সিম্বল হচ্ছে সিম্বল, এই যে আইকন বুঝেনি তো আপনার, মনে করেন আপনি ডিজাইন তৈরি করবেন, ডিজাইনে আপনি কিছু সিম্বল দিবেন। এখানে আবার আরবি ভাষা টাষা বিভিন্ন সিম্বল আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সাইন কস থিটা সব আছে। মোর সিম্বলে প্রেস করলে এখানে যত ধরনের সিম্বল আছে এই দেখেন, এগুলো সব আইকন না, কাশি, তারপরে যে এখানে হলো চশমা, তারপরে হরেন, বুক। এই যে যেমন আমাদের প্রয়োজন হয় যখন একটা সিভি তৈরি করবেন, সিভির মধ্যে এই যে যোগাযোগের জন্য ফোন নাম্বারের একটা আইকনের প্রয়োজন হয়, মেইলের আইকনের প্রয়োজন হয়, টেলিফোনের আইকনের প্রয়োজন হয়। যেগুলো আইকনের প্রয়োজনে আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে আবার হচ্ছে নিচে প্রেস করলে এখানে অনেক অপশন আছে, বিভিন্ন অপশন। তারপরে আপনাদের এখানে এই যে ঘড়ি টড়ি অনেক আইকন আছে, এগুলো বুঝতে পারছেন। এর আইকন তো আছেই, আর কি কি আছে এখানে আমি সেটাও বলে দেই। এখানে আছে হচ্ছে আপনার রোমান সংখ্যা আছে। তারপরে আছে হচ্ছে আপনার আরবির আলিফ থেকে আলিফ বা তাসা থেকে ইয়ে পর্যন্ত আছে, বুঝতে পারছেন। আরও বিভিন্ন কিছু আছে, এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলে এগুলো অপশন আসে। এখানে অনেক অপশন, এগুলো আমার নিজের মাথা তো নাই এত কিছু, এখানে অসংখ্য প্রতিটা ফন্টের বিভিন্ন কাজ আছে। এগুলো আমাদের কাজ প্রয়োজন হয় নাই, ওই জন্য করিও নি। আরবি টারবি এখানে লেখারও দরকার হয় নাই, এই জন্য আমি এগুলো নিয়ে ঘাটিও নেই এত। তবে আমাদের প্রয়োজন এই প্রথম ফাংশনে যেগুলো দরকার এগুলো আছে। আমি যদি এখানে ফোনের আইকনটা নেই, জাস্ট ইনসার্টে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম, হয়ে গেল রে ছোট করি পেজটা, পেজ যে বড় হয়েছে। ফোনের আইকনটা আসছে, বুঝতে পারছেন। এখান থেকে এটা বড় করে দিতে পারেন আপনি, চাইলে এটা কালার টালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এই তো যায় তো। এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করে দিতে পারেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনাদের কিসের কাজ? সিম্বলের কাজ। যে কোনো ধরনের সিম্বল এখান থেকে নিয়ে আসতে পারেন। একটু মানে আর আরবি টারবি রোমান সংখ্যা বললামই তো, যেটা ওটা পরে শিখে দেবো বলেই, আপনারা আগে শেখেন কি দিয়ে বড় করা যায় এগুলো। মাউসের কাটসারটা শিখবেন হচ্ছে সেকেন্ডে, ফার্স্টে শিখবেন মাউস দিয়ে, পরে শিখবেন হচ্ছে কিবোর্ড দিয়ে। মানে একসাথে যদি দুটো শেখেন কিবোর্ড আর মাউস, তখন মাথার ভিতরে তখন হলো মানে একটাও থাকবে না, বুঝতে পারছেন। আগে আপনারা মাউস দিয়ে শেখেন, তারপরে শর্টকাটগুলো পরে শিখাবো। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে হলো আপনার যত বীজগণিত আছে, সাইন কস থিটার ম্যাথ আছে, যত ধরনের ম্যাথ আছে সব এখান থেকে করা যায়, বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে ও সিম্বলের মধ্যে আরেকটা জিনিস ভুলে গেছি, সিম্বল না ইকুয়েশনের মধ্যেই, ও হ্যাঁ, এই যে আরেকটা জিনিস দেখাই। আমরা যখন দেখেন, ভালো করে দেখেন, ইকুয়েশনটাও একবারে দেখাই। আচ্ছা, আমি মনে করেন এখানে একটা যোগ করব, আমি 200 যোগ আলাদা হয়েছে কেন? ও আচ্ছা, আলাদাই তো হবে, ঠিকই তো আছে, আমি তো একটা ঘর নিয়েছি শুধু। আচ্ছা, তাই এমনিতেই একটা বুঝে দিয়ে তারপর ওটা দেখাচ্ছি। মনে করেন আপনি হলো 50-এর উপরে ডিগ্রি দিবেন, তখন আপনি কিভাবে নেবেন? 50-এর উপরে ডিগ্রি দিবেন, তখন আপনারা অনেকেই কিন্তু একটা ভুল করেন, সেটা হচ্ছে হলো এখানে একটা আপনি শূন্য দিয়ে এটা সিলেক্ট করে ধরে হোমে এসে এই যে এইভাবে উপরে উঠে দেন। এটা কিন্তু আসলে না, এটা কিন্তু ডিগ্রি হয় নাই, বুঝতে পারছেন। এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে জানেই না এটা সম্পর্কে। ডিগ্রি নিতে গেলে অবশ্যই কি করতে হবে আপনাকে? এখান থেকে ইনসার্টে আসতে হবে, ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে এই যে এখানে ডিগ্রি আছে, এই ডিগ্রিটা ইউজ করতে হবে। এখানে বিভিন্ন অপশন আছে, ক্লিক করলে দেখবেন এই যে ডিগ্রি, এই ডিগ্রিটা দিতে হবে। এখানে বিভিন্ন অপশন আছে, সেটা আমি দেখাচ্ছি এক এক করি। মনে করেন আমি এখান থেকে একটা যোগ করব, এখানে আমি একটা যোগ করব 200 যোগ 200, কালারটা চেঞ্জ করে দেই। শুনছি তো ওরা ভুয়া, কালকে হচ্ছে ওদেরকে নিয়ে ঝামেলা হয়েছে,
দেখেন, হ্যাঁ ধরে নিয়ে গেছিল। মনে করেন এখন দেখেন, দাঁড়ান, এখানে হচ্ছে হলো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমাদের যখন ছোটবেলায় যে 1 থেকে 5 পর্যন্ত বই ছিল, বইয়ের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ছিল না। এখন কিবোর্ডের মধ্যে আপনার যোগ আর বিয়োগের সিম্বলটা আছে, চিহ্নটা আছে। দেখেন যোগ আছে, বিয়োগও আছে, কিন্তু গুণ নাই। গুণ কোনটা আমরা বুঝি? স্টারটা, তাই না? এই যে স্টারটা। কিন্তু হলো ক্লাস 2 থেকে 3, 4, 5 এর বইয়ে কি এই যে স্টার আছে না, কি গুণন চিহ্ন আছে? ভাগ চিহ্ন আপনার কিবোর্ডে নাই, গুণন চিহ্ন নাই। তাহলে কই থেকে নিয়ে আসবেন? ওই তো ইনসার্টে যাবেন, ইকুয়েশন, এই যেখানে এই গুণন, এই ভাগ, এগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? এখানে হচ্ছে হলো আপনার এই যে বিভিন্ন কোণ টোন আছে, এখানে ডিগ্রি, এই যে এগুলো আপনার হচ্ছে বীজগণিতের যা যা অপশন আছে এখানে সবগুলো আছে। এখানে ইকুয়েল, এই যে ভুলে গেছি রে আল্লাহ, কতদিন থেকে করি না এগুলো কাজ। এগুলো কি কস সাইন থিটার এগুলো সংখ্যা না, ভুলে গেছি। রুট, হ্যাঁ হ্যাঁ, মানে কি বলি, কলেজে উঠে আর এগুলো আর ভুলে গেছি। 7, 8 এর কাজ আর মনেই নাই। প্রায় 7, 8 বছর আগে আমি এগুলো ধরেন বীজগণিত ক্লাস করছি। এরপর থেকে তো আর নাই, মানে এসএসসির পর থেকে তো আর এগুলো কাজই নাই, তাই না? প্রায় হলো 7 বছর হয়ে গেল। এগুলো ওই জন্য আর মনেই নাই আর এই কাজগুলো। এই সিম্বলগুলো, রুট মোট যা আছে এগুলো আপনারা এখান থেকে নেবেন। আচ্ছা, এখন যোগ বিয়োগ গুণ ভাগ এইভাবে করবেন, এখান থেকে করবেন। আচ্ছা, আর একটা জিনিস দেখা হলো বীজগণিত। বীজগণিতটা এখান থেকে করা যায়। বীজগণিতটা কিভাবে করা সেটা দেখাই। যোগ বিয়োগ গুণ ভাগ তো বুঝলেন। ইনসার্ট থেকে ইকুয়েশন, এখান থেকে, আরে ছাতা পেজ এত বড় হয়েছে কেন, হালকা বড় করে নেই। ইনসার্ট, ইকুয়েশন, হ্যাঁ হয়ে গেছে আবার। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি মনে করেন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র লিখবেন। সেটা কিভাবে লিখবেন সেটা আপনাকে এখানে এগুলো আগে আস্তে আস্তে শিখতে হবে, কোথায় কি আছে। এখানে ফাংশনে ক্লিক করলে দেখতে হবে আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো আইকন কই আছে। এই যে এটাতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা যাবে, এই যে এটা দিয়ে। এখান থেকে আপনি এটা ক্লিক করলেন, বড় করে নিলেন, এ স্কোয়ার, এই যে এখানে আপনি 2 লিখলেন, এই যে স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারছেন? এখানে ক্লিক করে স্কোয়ার প্লাস, আবার আপনি বি স্কোয়ার লিখবেন, তাহলে আবার এই যে এটা নেওয়া লাগবে এখানে, এই যে বি স্কোয়ার, ওগুলো বড় হাতের হয়ে যাচ্ছে, আবার ক্যাপস লক করা আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে 2। হ্যাঁ বুঝলি? যাই হোক, হ্যাঁ, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এরকম যত সূত্র আছে এইভাবে আপনারা করবেন। রুট মুট যা আছে এখান থেকে সব করা যায়, এগুলো সিম্বলগুলো দেখে নেবেন। এই আইকন হারাই সবকিছু করা যায়, এগুলো আপনারা আস্তে আস্তে আবার ক্লাস নিয়ে সবগুলো দেখা দেবো। আবার যদি রুটের মধ্যে কিছু লেখা থাকে, এখানে আবার ইনসাইডে আসলেন, আবার ইকুয়েশন, এখানে ক্লিক করলেন, যে রুটের মধ্যে যদি কিছু থাকে, এই যে আবার এখানে জালে যদি 2 থাকে 2, 3 দিলেন, আবার এখানে যদি স্কোয়ার থাকে, আবার এখানে আবার স্কোয়ার দিলেন, আবার এখানে দিয়ে স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার এইভাবে দিতে পারেন। বুঝতে পারছেন? এগুলো আস্তে আস্তে আপনারা সব দেখাবো, শুধু জাস্ট সিম্পল দিলাম। আর এখান থেকে যে সাইন কস থিটার যে ম্যাথগুলো আছে এখান থেকে করা যায়। সাইন কস, এই যে ট্যান, এই যে সেক কট যা আছে এগুলো এখান থেকে করে নেবেন। মোটামুটি এগুলো আপনার যত ফাংশন আছে এই কয়টা দিয়ে করা যায়। বুঝতে পারছেন? বীজগণিত, জ্যামিতি, বীজগণিতের কাজ করা যায় এখান থেকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে?